কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। প্রবাদটি এই মুহূর্তে পুরোপুরি মিলে যায় আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিদের ক্ষেত্রে। দেশ থেকে পালিয়ে গিয়েও রাজনৈতিক কার্যক্রম আর বিলাসী জীবনযাপনের মতো তারা, আর এসবই চলছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। ইতিমধ্যে কলকাতার রোজডেল গার্ডেন পরিণত হয়েছে আওয়ামী লীগের সদর দপ্তরে। সেখান থেকেই নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের। নেওয়া হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে হটানো আর দেশকে অস্থিতিশীল করার গোপন পরিকল্পনা। মোদির দরবারে আশ্রয় নেয়া এই স্বৈরাচার এখনো বাংলাদেশে ফেরার দিবাস্বপ্ন দেখছে, এমনকি দেশে ফিরে আবারও সবাইকে তার ঝুলিয়ে মারার হুঙ্কার। কিন্তু সেই স্বপ্ন যে পূরণ হবার নয়। যে বিএনপির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কি, ভারত কি চাইছে, অথবা বিএনপি কি চাইছে? আমরা দেখছি বিএনপি কখনো কখনো বিএনপি নেতাদের কেউ কেউ তুমুলভাবে ভারত বিরোধিতা করছেন, আবার কেউ কেউ নরম সুরে কথা বলছেন ভারতের বিরুদ্ধে। এরও কারণ আছে, তার কারণ ভারত বিরোধিতা বাংলাদেশে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির উপায় নেই ভারতের পক্ষে একচেটিয়া কথা বলার। আবার আমরা দেখছি যে চীনের প্রতি বিএনপির ঝুঁকে পড়া, তার মানে বিএনপি দু নৌকায় পা দিয়ে আছে। আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইনু ছাড়ার পরে আমি বিএনপি ছেড়ে দিছি। নির্বাচন আগে সংস্কার, পূর্ণ সংস্কার চাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সদর দপ্তর এখন কলকাতার রোজডেল গার্ডেন। কলকাতায় বসে বাংলাদেশ নিয়ে একের পর এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগের বড় বড় নেতারা। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল বাংলাদেশের গণমাধ্যম। এদিকে সুখবর নেই দিল্লিতে, চার দেয়ালে বন্দী শেখ হাসিনার মনে কালবৈশাখী ঝড়। অপরদিকে বিএনপিকে নিয়ে ভারতের নতুন ছক। ভারত কেন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়? কলকাতায় বাংলাদেশ নিয়ে ভারত ও আওয়ামী লীগ নেতাদের নতুন ষড়যন্ত্র, হাসিনার সামনে নতুন বিপদ, বিএনপির নতুন করে সংকটে পড়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। প্রবাদটি এই মুহূর্তে পুরোপুরি মিলে যায় আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিদের ক্ষেত্রে। দেশ থেকে পালিয়ে গিয়েও রাজনৈতিক কার্যক্রম আর বিলাসী জীবনযাপনের মতো তারা, আর এসবই চলছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। ইতিমধ্যে কলকাতার রোজডেল গার্ডেন পরিণত হয়েছে আওয়ামী লীগের সদর দপ্তরে। সেখান থেকেই নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের। নেওয়া হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে হটানো আর দেশকে অস্থিতিশীল করার গোপন পরিকল্পনা। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বরাবরই নির্ভর করে এসেছে আওয়ামী লীগের উপর। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যতটা পায় ততটা চিন্তাও করা যায় না অন্য কোনো দলের শাসনামলে। এক্ষেত্রে শেখ হাসিনার মতো এতটা উদার কেউ হতে পারেনি। তাই আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা বরাবরই মধুর, মজার ছলে, যেটিকে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ। অতএব বাংলাদেশ আওয়ামী লীগের বিপদে ভারত এগিয়ে আসবে, এটি স্বাভাবিক। 5 আগস্টের আগে ও পরে শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়ার শতাধিক মন্ত্রী এমপি ও নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। সেখানে নিজ দেশের মতোই আরাম আয়েশে জীবনযাপন করছেন তারা। কেউ কেউ বগল দাবা করে নিয়ে গেছেন স্ত্রী সন্তানকেও। সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনের 2টি ফ্লোর কিনেছেন। ভবনটির 11 তলার 11C ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি। আর এই ভবনেরই নিচতলায় নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার নানা পরিকল্পনা আসছে তার মাথা থেকেই। জানা গেছে নিউ টাউন এলাকার একটি অভিজাত ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। তবে অন্যান্য মন্ত্রী এমপিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না তিনি। মাঝে মাঝে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া ছাড়া বাসাতেই অবস্থান করছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও স্ত্রী সন্তানদের নিয়ে সংসার পেতেছেন কলকাতায়। বাসা ভাড়া নিয়ে সস্ত্রীক বাস করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও। একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমও স্ত্রীকে নিয়ে কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করছেন। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, সাবেক উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক সংরক্ষিত নারী আসনের MP অপু উকিলও কলকাতায় বসবাস করছেন বলে জানা গেছে।
নিরাপদ আশ্রয় হিসেবে কলকাতায় আরও আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিল, সাবেক সংসদ সদস্য আওলাদ হোসেন, সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনির ভাই টিপু। এছাড়া ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী রয়েছেন কলকাতায়। সূত্র জানায়, কলকাতায় থাকা এসব মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা ঈদ সহ বিভিন্ন উৎসবে অংশ নিচ্ছেন, দেখা করছেন একে অপরের সঙ্গে। কলকাতাকে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষাও করছেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের এসব মন্ত্রী, এমপিরা প্রতিনিয়ত ডক্টর ইউনূস সরকারকে অকার্যকর করে নিজেদের ফিরে আসার পথ সুগম করতে পরিকল্পনা আনছেন। তবে জুলাই অভ্যুত্থানে জেগে ওঠা এদেশের মানুষ আবারও গান গল্পে বিশ্বাস করবে কিনা সেটি বলে দেবে সময়। আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস ছাড়ার পরে আমি বিএনপি ছেড়ে দিছি। নির্বাচন আগে সংস্কার, পূর্ণ সংস্কার চাই, দুদকের, প্রশাসনের, অফিসারের, তারপর আরো কি ভুলে গেছি, মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বিএনপি করতাম, আমি করুম না। খালেদার তারেক আসলে রেখা নেবো। যদি তারেক বিএল বিশ্বনাথ হইতে হয় তা ইউনূস ছাড়ে পিছিয়ে আসতে হবে। এই জন্য পিনাকি দাদা একটা রুট ম্যাপ দিছে। উপদেষ্টা আমাদের ইউনূস স্যার, উপদেষ্টা আমাদের তারেক ভাই, আন্দোলনের পার্থ বিভিন্ন দলের লোকের না 5 বছর চালানো ভাই, এটা আপনারা বুঝেন। আজকে যদি এই জানজি কুরবানি না করতে 41 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না। আজকে সাংবাদিকের কথা কেউ রাস্তায় হাঁটতে পারতেন না। ছাত্রলীগ বন্ধ করছে, এই আওয়ামী লীগকে বন্ধ করে। আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস ছাড়ার পরে আমি বিএনপি ছেড়ে দিছি। আবার তারেক ভাই আসলে তার নীতি দেখুন। তারপরে এখন জিএনজি, সিএনজি আর আমাদের ইউনূস স্যার এরকম একজন লোক, আমি সবাইকে বলবো ইউনূসের মতন লোক সারা পৃথিবীতে নাই। একে ধরে রাখা। আর দেশ মতো সাংবাদিকা, ওই যে মাসুদ কামাল, ওরে মাসুদ কামাল লাইট দরকার, চাইছে কোথাকার এনটিভি জিল্লুর রহমান, আরো কতটি আছে, কিন্তু ইউনূস স্যার থেকে কথা বলতে পারতেছে। আমার 60 বছর বয়স, এরকম আমি দেখি নাই। এগুলো প্রকৃতি আনন্দ মেলা। এটা ইউনূস স্যারের জন্য, আরো অনেকের জন্য, সবাই মিলে যে ইউনূস স্যারকে আনছে। এমন একটা লোক যে 1 ঘন্টার লেকচার দিলে 2 কোটি টাকা তার লাগে, সে ফালাই খেলে রয়েছে। কি জন্য? কি জন্য? ও ভালো কথা। এই যে চীনে গেছিল, অনেকেই জানে না। চীনের হিয়াং উপজেলা, এটা প্রদেশ, বাংলাদেশের 2টা সমান। ওই গভর্নরের উপদেশটা আমাদের ইউনূস স্যারের। চিন্তা করেন সে কত বড় লোক। এটা আমি বললাম যে আমি রোজা থাকছি, নামাজ পড়ছি, এখন আমি রাস্তায় ঘুরে বেড়াই। আমি কারো ভয় পাই না। আমার বাপে মুক্তিযোদ্ধা, 60,000 শ্রমিকের নেতা ছিল আমার বাপে। আমার বাপে 60,000 শ্রমিকের নেতা ছিল, কুন্দা হাতমজি। তারপরে আমি আমার ফ্যামিলিতে ঘুষখানা মুখখানা কিছু না, ফ্যাক্টরি আছে, সুদ নেই না। 29 সাল থাকবে, 29 সাল পর্যন্ত। এবার একটা নির্বাচন দিবে। এবার আমি তারেক ভাইকে বলবো, আমি জামাতকে বলবো এবং সমস্ত ভাইকে বলবো যে তোমাকে পাই করি এই লোকটারে তোমরা একটা যোগ্য জায়গায় রেখে দাও। আন্দোলন পার্থ ভাই বলছিল আমার ফোন যায় বিএনপির জনরাজন পর্যন্ত, আর ইউনূসের ফোন যায় বিল ক্লিন্টন, ট্রাম্প, বাইডেন, ফ্রান্সের ওখানে। আপনি বুঝলেন ভায়ানা উপপ্রদেশ বাংলাদেশের 2টার সমান। ওই ভায়ানা উপদেশের গভর্নর 10টা বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা রাখে, তার উপদেশটা ইউনূস স্যার। দর্শক, এ কথা নতুন করে কিছু বলার নেই যে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই হারাচ্ছে, এবং নির্বাচন যত বেশি দেরিতে অনুষ্ঠিত হবে, ভোটে জেতা, ক্ষমতায় আসা বিএনপির জন্য ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এর পিছনে কারণ নিশ্চয় আপনারা সবাই জানেন। তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের যে তুমুল চাঁদাবাজি, সহিংসতা, সন্ত্রাস, কিংবা অভ্যন্তরীণ পর্যায়েও তাদের যে অন্তর্কোন্দল, সব কিছুতে বিএনপির জনপ্রিয়তায় একটা প্রচ্ছন্ন প্রভাব পড়ছে। এর বাইরে সাধারণ মানুষের একটি অংশ বিএনপির উপরে বেজায় ক্ষুব্ধ। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা বয়স 8 মাসেরও বেশি সময় হয়ে গেলেও বিএনপি এমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি যার মধ্য দিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ বের করে নিয়ে আসতে পারে। হয়তো তাদের কোনো কোনো কৌশলে, কোনো কোনো চাপে সরকার অনেক কিছু থেকে দূরে সরে গেছে, সংবিধান ছুঁড়ে ফেলা থেকে কিংবা গণপরিষদ নির্বাচন, ভোট ইত্যাদিতে আরও অনেক কিছু। কিন্তু মূল জায়গাটাতে আসলে বিএনপি কতটুকু তার পারদর্শিতার পরিচয় দিচ্ছে সে প্রশ্ন অনেক বড়। এবং পাশাপাশি এটি কেউ প্রকাশ্যে স্বীকার করুক আর না করুক, সরকারের সমর্থক বিরোধী সব পক্ষই এখনো পর্যন্ত ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত কি করতে চাইছে, শেষ পর্যন্ত কোন খেলা খেলতে চাইছে। এবং সেই জায়গা থেকে যদি আমরা বিএনপির জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করি যে বিএনপির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কি, ভারত কি চাইছে, অথবা
বিএনপি কি চাইছে। আমরা দেখছি বিএনপি কখনো কখনো বিএনপি নেতাদের কেউ কেউ তুমুলভাবে ভারত বিরোধিতা করছেন, আবার কেউ কেউ নরম সুরে কথা বলছেন ভারতের বিরুদ্ধে। এরও কারণ আছে, তার কারণ ভারত বিরোধিতা বাংলাদেশে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির উপায় নেই ভারতের পক্ষে একচেটিয়া কথা বলার। আবার আমরা দেখছি যে চীনের প্রতি বিএনপির ঝুঁকে পড়া, তার মানে বিএনপি দু নৌকায় পা দিয়ে আছে, দুই নৌকায় পা দিয়ে আসলে তো লক্ষ্যে যাওয়া যায় না, এটা তো চরম বাস্তবতা। আমরা দেখছি বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল ঘন ঘন চীন সফরে গেল, তার মধ্যে একটি প্রতিনিধি দলের যিনি নেতৃত্বে ছিলেন ডক্টর মঈন খান, খুবই পোরখাওয়া রাজনীতিবিদ, তিনি চীন সফরে গিয়ে সেখানে বলে এলেন যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চিকেন নেকের কাছে বাংলাদেশের যে তিস্তা বহুমুখী প্রকল্প কথা হওয়ার কথা সেটার বিষয়ে চীনের সঙ্গে একসাথে কাজ করবে। এটা বলে চরম ভুল করেছে সম্ভবত। এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে বিএনপির উপরে আস্থা রাখতে পারছে, অথবা তাদের ভেতরে কোনো আলোচনা চলছে কিনা। আলোচনা কতটুকু চলছে তা আমরা অনেকখানি আন্দাজ করতে পারি, এবং বিভিন্ন মাধ্যমে আমি যেটুকু জানতে পারছি ভারত কিন্তু বিএনপির প্রতি আস্থা স্থাপনের যথেষ্ট চেষ্টা করছে, বিএনপির কাছ থেকে তারা বিশ্বাসযোগ্যতা পাওয়ার একটা চেষ্টা করছে। এবং এরকম একটি কথা প্রচলিত তো আছেই যে ভারত তার সব ডিম শুধু একটি ঝুড়িতেই সবসময় রাখতে চেয়েছে, সে হচ্ছে আওয়ামী লীগের ঝুড়িতে। এবং দিল্লির যুক্তি হচ্ছে যে না, তারা এটা চায়নি, তবে তাদের স্বার্থের কারণেই বা বিএনপি শাসন আমলে তাদের যে তিক্ত অভিজ্ঞতা সেই জায়গা থেকে হয়তো এই কথাটা ঠিক, উপায় নেই। তার কারণ বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ভারত বিরোধিতা তাদের রাজনীতির অন্যতম একটি পুঁজি হয়ে উঠেছে এবং সেই ধরনের কাজও চলেছে। তবে বিএনপির যুক্তি হচ্ছে না, তারা ভারত বিরোধিতা করেনি, তারা চায়নি নতজন কোনো পররাষ্ট্রনীতি অবলম্বন করতে, অথবা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে দুই রাষ্ট্রের সমান মর্যাদার দিকেই তারা নজর দিয়েছে, এটি বিএনপি নেতারা বলে থাকেন। তো আমরা দেখলাম যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন বিএনপি খুব উচ্ছ্বাস প্রকাশ করলো, মিষ্টি খাওয়া খেয়ে করলো। কেন? তাদের ধারণা ছিল যে কংগ্রেসের সাথেই বোধহয় আওয়ামী লীগের একটা সম্পর্ক গভীর পর্যায়ে সবসময় থাকে, যেহেতু মোদী ক্ষমতায় এসেছে অতএব তারা হয়তো এখন অন্যভাবে রাজনৈতিক হিসাবটি করতে পারে। কিন্তু দেখা গেল না, রসায়নটি বা নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার ভিতরকার যে সম্পর্ক পার্সোনাল পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, সেটিতে বিএনপি আশাহত হলো, এক ধরনের কূটনৈতিক পরাজয় বিএনপির ঘটলো, এটুকু বলা যায়। কিন্তু 5 আগস্টের পরে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেদিক থেকে অবশ্যই ভারতের পুনর্বিবেচনার সুযোগ এসেছে, এবং ভারত এটুকু জানে যে এই মুহূর্তে নির্বাচন এলে বিএনপি যথেষ্ট ভালো ফল করবে। ভারত চাইছে বিএনপি তাদের প্রতি যেন আস্থাশীল হয়, অথবা তারা বিএনপির উপরে আস্থা সৃষ্টি করতে চাইছে। কিন্তু বাধা তো আছে, যে বলছিলাম যে তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাসের দানা এখনো পর্যন্ত বেঁধে আছে। এবং ভারত কি চায়? ভারত প্রকাশ্যে যেটা চাইছে যে এই অঞ্চলে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, এটা তারা বলছে। তবে এর বাইরে আমরা যদি বলি, এর বাইরে অথবা এর উপরে সবচেয়ে বড় কনসার্ন তাদের হচ্ছে নিরাপত্তা, শুধু সংখ্যালঘুদের নিরাপত্তা নয়, সীমান্ত নিরাপত্তা। এবং সেই জায়গা থেকে তাদের ভেতরে যে অবিশ্বাসের দানা বেঁধে ছিল এতদিন, সেটি কত সহজে গলানো যাবে সেটি বিএনপিকে প্রমাণ করতে হবে, এমনটাই তারা বলছেন। এবং জামাতের সাথে বিএনপি যে সূক্ষ্মতা ছিল, অন্তরঙ্গ মুহূর্ত ছিল, অন্তরঙ্গ সম্পর্ক, সেটি বিচ্ছেদ ঘটেছে, সেটি ভারতের মধ্যে আশার আলো জাগিয়েছে। আর আরও যে জিনিসটা ছিল সেটি হচ্ছে 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের গঠনের পরে যে 10 ট্রাক অস্ত্র এলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহারের জন্য ভারতকে অস্থিতিশীল করতে, সেটা কিন্তু ভারত কিছুতেই ভুলতে পারছে না। অতএব এক্ষেত্রে বিএনপিকেই আস্থার জায়গাটা সৃষ্টি করতে হবে। এদিকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় রাজধানীর তেজগাঁয়ের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাউরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম সাইমন। সে আওয়ামী লীগের স্থানীয় নেতা। 2015 সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আউয়ালের পক্ষের প্রচারণার সময় হামলা চালানো হয়। পরে 2024
সালের 22 আগস্ট মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। তেজগাঁ থানার ওসি মোবারক হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ানবাজার এলাকা থেকে সাইমনকে আটক করা হয়। মামলা ও হত্যা চেষ্টার মামলায় আজ মঙ্গলবার আদালতে তাকে হাজির করা হবে। এর আগে একই মামলায় গত 6 এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।